তুলেছেন, যে প্রশ্নটি তুলেছেন, যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন, কারণ ময়নাতদন্তের মধ্যেও যখন এই রাইফেলের অস্তিত্ব, গুলির অস্তিত্ব, অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে, আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে। সরকার কি এগুলির তদন্ত করছে? আসলে কারা করেছে এগুলি, কারা এর জন্য ছিল? সরকার কি এভাবে তদন্ত করছে? এটা তো হোম মিনিস্ট্রি, আমরা আশা করব যে ক্যাবিনেটেও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী, ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি, বা কাদের কাছে আসলে কোন সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল। আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আবার একটু ক্যাবিনেটে ফিরে আসি। এই সরকার 11 মাস পার করে ফেলেছে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, এখন আপনাদের 1 বছরের হিসাব করা শুরু হয়েছে। আমি যেই কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেইটা মানে কিরকম? ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না, সেটি হচ্ছে প্রেশার গ্রুপ। আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না। এইটা আসলে ক্যাবিনেটে কিভাবে আলোচিত হয়? এটা কি আসলে মব, প্রেশার গ্রুপ, নতুন ডিফিনিশন দরকার, কি আসলে জিনিসটা? এটা আপনি যেভাবে দেখেন, আপনি প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তা হতে পারে। মব কালচার বলতে মবটা কারা, মব কি আপনি আমি গেছি একজন আপনাকে খালেদ, আপনি কে তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না। এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন, একটা টোটালি লিডারলেস যেটা হয়, যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন, যে মাস্টার মাইন্ড অমুক তমুক যাই হোক, বাট ফ্রন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলিউশন হচ্ছে। এই রেভলিউশন গুলো যেগুলো আমরা দেখেছি, ধরুন আপনার রোজ রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, যেগুলো আপনার ইউরোপে হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আরব বসন্ত যেটাকে আমরা বলছি, আরব স্প্রিং, এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন গুলো হয়েছে। হওয়ার পরে ওইসব দেশ কি এখনো সেটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে? হয়নি। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আপনার ক্রেডিট দিতে চাই যে আমরা যে ভয় পেয়েছিলাম, আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাপস করে যাবে তখন কি কেওস দেশে হবে, কতখানি কেওস হবে, ব্যাংক লুট হবে, রেলওয়ে লাইন উপড়ানো হবে, যা হয় সাধারণত, এবং একটা কেওটিক সিচুয়েশন হবে। হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড স্টপ ইট? কোন নেতা ছিল? বলেন আপনি নিজেই বলেন, আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছি, কোন তখন নেতা দাঁড়িয়ে বলেছিল যে স্টপ, আই এম হিয়ার? নো। হ্যাঁ, আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পলে যাই, আমার ক্ষুদ্র এক্সাম্পল, 7th নভেম্বর হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হয়েছিল, কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসলিউটলি ওপেন। সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার। আমি জেনারেল জিয়ার কথা বলছি, আমার তো চোখে দেখা, আমি তো তখন ঢাকাতে, ঢাকা কিন্তু আমার উপরে বই আছে আমার লেখা। হ্যাঁ, পুরা কান্ট্রি ওয়াজ কোলাপসিং, একটা লোক তো দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার, গুড অর ফর ব্যাড। হ্যাঁ, একটা লোক তো রেসপন্সিবিলিটি নিয়েছে। এইখানে আপনি বলেন, এই যে এত বড় একটা রেভলিউশন হলো, সেই জুলাই থেকে শুরু করে অগস্ট 5 বা অগস্ট 6 পর্যন্ত, হু আর দ্য লিডার্স? এটা তো একটা নেমলেস রেভলিউশন। একটা নেমলেস রেভলিউশন কেমন হয় আপনি ভালো করে জানেন। এখানে ফিডেল ক্যাস্ট্রো নাই, এখানে চি গুয়েভারা ছিল না, হ্যাঁ না, এখানে there was no another জিয়াউর রহমান or somebody. Therefore, the whole রেভলিউশনটা হয়েছে একটা নাম না জানা অর্গানাইজেশন দ্বারা। যদি বলি ছাত্ররা, ইয়েস, ছাত্রদের সাথে আপনার মজুরা আসছে, ইয়েস, দিন মজুরা আসছে, ইয়েস, তার মানে একটা পিপলস রেভলিউশন হয়েছে যদি ওভারঅল বলি। এবং সেই রেভলিউশনটা কিন্তু শান্তিপূর্ণ নয়, ইট ওয়াজ ব্লাডি রেভলিউশন। এবং এই 21st সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভলিউশন অন্তত আমি অবজার্ভ করিনি। এই ব্লাডি রেভলিউশনের পরে এই দেশটা কি হওয়া উচিত ছিল আপনি? সেখান থেকে আমরা কোথায় আছি? উই আর মাচ মাচ বেটার অফ। আচ্ছা, আমরা শোনেন, আমি একটা শেষ করি। আমি নিজেও, আই এম অলসো পার্ট অফ ইট। আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই, আর গেল রে, হইলো না, ওটা হলো না, সেটা হলো না, সেটা হলো না, সেটা হলো না। কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ, নট দ্যাট আমি ক্যাবিনেট আছি বলে। আজকে আমি হয়তো ক্যাবিনেট আছি বলে একটু রয়েসের কথা বলছি, বা আমি নিজেই সেন্সার করে কথা বলছি, বিকজ আমার যে সাবজেক্ট আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করবো কেন, বা তার সুতে যাবো কেন। কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন
গভর্নমেন্টকে সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যায় একবার, মানে নাকানি পর্যন্ত খাওয়াচ্ছে। শেষ পর্যন্ত অমুকেই, আপনি ইউটিউবগুলো দেখেন, আনপ্রোভোক, কি বলে, সলিসিটেড, এমনকি উইদাউট প্রুফ আপনি আমাকে আমার না, আমার কাছে কিন্তু মনে হয় যে জেনারেল সাখাওয়াত, আপনি যখন আসলে আপনার ক্যাবিনেটের চেয়ার থেকে বাইরে হবেন, একটু রিটায়ারমেন্ট নেবেন, আপনি দেখবেন কিন্তু এই সরকারের বিরুদ্ধে কমই হয়েছে আসলে। কারণ হচ্ছে যে কারণ আমি আপনাকে জানি যে আপনি সবসময় সরল পথের কথা বলেন। এই সরকার তো সরল পথে চলতেছে না। সরকারের 2টা সেকশন 4 রকমের কথা করছে। আমি আপনাদের দেখাইতে পারি যে যাই হোক, সেটা অনেক বড় আলোচনা, কমই হইতেছে। আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই, কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য হোক মিথ্যা হোক একটা কথা বলে, এটা নিয়ে অ্যাক্ট করে, রিয়েক্ট করে, কি করে না করে সেটা আমি এখন এটা নিয়ে আমি বলতে চাই না। আমরা একটু প্রসঙ্গে আসি। ওইটা যদি আবার আরেক লাইন বলতেন, উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে 2 ভাগ বা 3 ভাগ আছে? কেউ কেউ আছে যে ডক্টর ইউনূসকে নিয়ে একটু থাইকা যেতে চান, ছাত্ররা একদল, আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, অনেক বেশি শিক্ষক, তো আপনারা যারা আছেন, আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা একদল, আবার মাঝখানে সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, তারা আবার আরেক দল, ওরকম ছাত্ররা একদল, ওরকম আলাদা আলাদা করা আছে। কিছু দল আছে আবার নিষ্ক্রিয়, ওরকম আছে কিনা, মানে যদি আপনি বলতেন একটু। এগুলো তো আপনার অবজারভেশন। না, এইটা বলা আছে আমার না, এর একটা বক্তব্য আমার না। মানে কেউ কেউ বলতেছেন কি স্যার, দেখেন যে প্রফেসর আসিফ নজরুল, ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ল ডিপার্টমেন্ট। তারা অল্প একটু ছোট বড়, তারা একটা গোষ্ঠী, অ্যাটর্নি জেনারেল সহ। আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন, কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই, সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই, সেজন্য আপনারা এক পক্ষ, ছাত্ররা আবার এক পক্ষ। ডক্টর ইউনূস কোনো পক্ষ না হইতে গিয়ে এক এক সময় এক এক পক্ষ, এরকম মনে হয়। যে এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মতভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা, বা ইলেকশন নিয়ে ওইটা যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক। আমি আমার পজিশনটা করি। ইয়েস, আমি তো মাঠে ছিলাম না, কিন্তু 15 বছর আমি কি করছিলাম আমার মতো। আপনি বলেন, আমার মতো মানে কনসিস্টেন্টলি কেউ কথা বলে গেছে না, কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে না, এবং সেগুলি সবই রেকর্ডেড, অল ইন রেকর্ডেড। এখন আমি এত রাইফেল নিয়ে দৌড়াদৌড়ি করি নাই, বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার আমি বলেছি। খালেদ, আপনি ভালো করে জানেন, গতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছিল, অনেক, আমি রিপিট করতে যাচ্ছি না। আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না। ড্রোন অফিসারদের বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবে না, বিকজ ইউ আর নট পার্ট অফ ইট। আপনি এটা মানে অন রেকর্ড এবং কোর্টের মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন, এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে, অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে, এবং এটা বলা হয়েছে সময় না। সেগুলি প্রসঙ্গে আমি আসলে মানে না, আমি যেটা বলছি, আপনি বললেন যে আমি আমার কথা বলছি, আমি বাকিদের সাফাই তো গাইতে পারবো না। আসিফ নজরুল সাহেব, তারপরে রেজওয়ানা, সবাই সবার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করছেন, আসলে মনে হয় পালন করেছে ওই সময়। আমি তো আসিফ নজরুলকে ছাত্রদের সাথে দেখতে সবচেয়ে বেশি, রেজওয়ানাকে দেখেছি, আপাও সবচেয়ে বেশি শুনেছিলেন, আদিলকে দেখেছি, আমরা আরো অনেক কয়েকজনকে দেখেছি। তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে, তাই না? আমি নয় একটা কোণের মধ্যে থেকে কথা বলেছি। অনেক সময় আমি জিজ্ঞেস করতাম যে আমি গ্রে লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট। মাঝে মধ্যে রেড লিস্ট